আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের যে কয়েকটা পৃষ্ঠা বাকি ছিল আমি এটা তোমাদেরকে দিয়ে দিব। ভিডিও কয়টা দেখো, 110 পৃষ্ঠা থেকে দেখো। এটা হলো তোমাদের 110 পৃষ্ঠা। অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশে যে বিষয়গুলো খেয়াল রাখবো। দেখো, আমরা যদি আমাদের নিজেদের অনুভূতি বা প্রয়োজন অন্যের কাছে প্রকাশ করতে চাই, কয়েকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। যেমন দেখো, চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, অনেক সময় দেখো এখানে কি করতে হবে, যে আই কন্ট্যাক্ট মেনটেন করা কমিউনিকেশনের একটা খুব ভালো কার্যকরী কৌশল। তো এ বলছে যে আমি যখন অন্যদের চোখের দিকে তাকিয়ে কথা বলবো, তখন আমাকে আত্মবিশ্বাসী মনে হবে যে আমি ভয় পাচ্ছি না বা নিজেকে ছোট করে দেখিও না। তার মানে এটা একটা এমসিকিউ আছে এখানে তোমাদের, যে অন্যদিকে চোখে তাকিয়ে কথা বললে তখন নিজেকে কি মনে হয়, আত্মবিশ্বাসী। নিজেকে শান্ত রাখি, দেখো এটা একটা উপায়, যে নিজেকে শান্ত রাখতে লম্বা দম নেই। শান্ত রাখার জন্য কি করতে হবে, দম নিতে হবে। ফুলের ঘ্রাণ নেওয়ার মতো করে দম নেই, এবং মোমবাতি ফু দেওয়ার মতো করে দম ছাড়ি। তার মানে আমাদের দম নিতে হবে, যেমন ফুলের গান যেভাবে নিই, এবার একটা দম নিতে হবে। আর মোমবাতি ফু দেওয়ার মতো করে দম ছেড়ে দিতে হবে। তাহলে প্রথম কাজটি করতে অস্বস্তি লাগবে, কিন্তু নিয়মিত চর্চা করলে এটা কিন্তু একটা ভালো কৌশল। হ্যাঁ, নিজেকে শান্ত রাখার। এবার দেখো, দৃঢ়ভাবে কথা বলি। যা বলতে চাই খুব স্পষ্ট এবং দৃঢ়ভাবে বলবো, খুব আস্তে বা অনেক উচ্চ স্বরেও না। আমি যদি খুব আস্তে কথা বলি, সহজে কেউ আমাকে শুনবে না এবং আত্মবিশ্বাসী মনেও করবে না। আবার আমি যদি অনেক উঁচু স্বরে কথা বলি, তাহলে আমার মনে হতে পারে আমি চিৎকার করছি বা অনেক রেগে কথা বলছি। তাহলে আমাকে কি করতে হবে, স্পষ্ট এবং দৃঢ়ভাবে কথা বলতে হবে। হ্যাঁ, খুব আস্তেও না, খুব জোরেও না। আস্তে কথা বললে শুনবে না, আত্মবিশ্বাসী মনে করবে না। আবার জোরে বললে মনে করবে আমি রেগে গেছি। তো গলার স্বর ও প্রকাশভঙ্গির সাথে মিল রেখে অনুভূতি প্রকাশ করা। তো সেক্ষেত্রে দেখো, কেউ যদি মুখে হাসি হাসি নিয়ে বলে তার মন খারাপ, তাহলে কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাব যে সত্যি তার মন খারাপ কিনা। হ্যাঁ, এজন্য আমি যা চাই তা বোঝাতে পারি তা নিশ্চিত করার জন্য আমাকে অনুভূতির সাথে গলার স্বর ও অঙ্গভঙ্গির মিল থাকা জরুরি। তুমি যখন আমার সাথে চিৎকার করো, আমার কষ্ট লাগে, হেসে বলতেছে। হ্যাঁ, তো কেমন হবে দেখো, তুমি যখন আমার সাথে চিৎকার করো আমার কষ্ট লাগে। তো আত্মবিশ্বাস প্রকাশ করে এমন অঙ্গভঙ্গি বজায় রাখি। আমি যদি এমনভাবে দাঁড়াই যে আমাকে দেখলে মনে হয় আমি জড়সড় হয়ে আছি বা ভয় পাচ্ছি, তখন সহজে কেউ কিন্তু আমার কথার গুরুত্ব দিতে চাইবে না। তো কথা বলার সময় তাহলে আমাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে দেখো, এটা একটা পোস্টের মধ্যে উত্তর প্রশ্ন আছে, তোমাদের প্রশ্নের জন্য এটা পড়তে হবে। সোজা হয়ে দাঁড়াবো বা বসবো, চোখের দিকে তাকিয়ে কথা বলবো, অঙ্গভঙ্গি শান্ত রাখবো, শরীর জড়সড় বা শক্ত করে রাখবো না, হাত মুষ্টিবদ্ধ বা দুই হাত বুকে ভাঁজ করে রাখবো না, মাথা ঝুঁকে আছে এমন ভাবে থাকবো না। স্পষ্ট সুরে কি করতে হবে, সুন্দর করে কথা বলতে হবে। অনেকে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনি, তার অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকে। যখন অপর পাশের মানুষটি কথা বলছে, তখন তাকে কথা শেষ করতে দেব। তার কথার মাঝে কথা বলবো না। ওই মানুষটি কি চায় বা অনুভব করে তা বোঝার চেষ্টা করব। নিজের মতও আমরা কি করব, শ্রদ্ধার সাথে প্রকাশ করব। নিজের মত প্রকাশ করতে হবে, তাকে নিয়ে দোষারোপ বা হাসাহাসি করা যাবে না। তো আমি আমার শব্দ ব্যবহার করি দেখো, আমি বা আমার এই শব্দ ব্যবহার করে দেখো। অন্যের সাথে কথা বলার সময় আমি আমার শব্দ, এই যে আমি শব্দটা যে উত্তম পুরুষ, হ্যাঁ, আমি আমার, এই যে শব্দগুলো ব্যবহার করে আমরা নিজের অনুভূতি, মতামত এবং চাওয়াগুলো প্রকাশ করি। তাহলে মনের কথা স্পষ্টভাবে প্রকাশ না পেলে অন্যর সাথে দূরত্ব বা মনোমালিন্য তৈরি হবে। যখন আমি বা আমার শব্দ ব্যবহার করে নিজের মনের কথা প্রকাশ করি, তখন আমার কথাটির গুরুত্ব জোরালো হয় এবং অন্যদের পক্ষে আমাদের মতামত গ্রহণ করতেও সুবিধা হয়। তুমি সবসময় আমার পেছন দিয়ে রং পেন্সিল নিয়ে যাও, বলছে আমি তো তোমার বন্ধু, বন্ধুর সাথে তুমি খারাপ আচরণ করলে, আমার রং পেন্সিল আমাকে না জানিয়ে নিলে আমার বিরক্তি লাগে। তখন আমার ব্যাগে খুঁজতে থাকি। আচ্ছা, আমি এরপরে নেওয়ার আগে তোমাকে জানাবো। তাহলে প্রয়োজনে না বলি দেখো। অনেক কোনো কিছুতে অস্বস্তি লাগলে বা আমার ব্যক্তিগত সীমানা রক্ষা করতে আমি না বলতে পারি। মনে রাখতে হবে যে আমি যেমন অন্যকে না বলতে পারি, ঠিক তেমনি অন্য কেউ আমাকে না বললে তা সহজভাবে বা ইতিবাচকভাবে শুনবো। চলো আজ ক্লাস বাদ দিয়ে সাইকেল চালাই। না মানে, আমার এই ক্লাসটা দরকার ছিল। গত ক্লাসে আমি অসুস্থ ছিলাম। ক্লাস না করলে স্যার যদি বকা দেয় আর বাসায় দ্বিধাদ্বন্দ্ব করতেছে। চলো আজ ক্লাস বাদ দিয়ে সাইকেল চালাই। দেখো, বলছে যে আমি আজকে ক্লাস মিস দিব না। স্যার আমাকে ফাঁকিবাজ ভাবুক তা আমি চাই না। আর আমি গত ক্লাস করতে পারিনি, অসুস্থ ছিলাম বলে আজকে ক্লাস করতেছি। এভাবে আমাদেরকে কি করতে হবে? না বলার মানসিকতা তৈরি করতে হবে। সবসময় ইতস্তত করা যাবে না বা সবসময় হ্যাঁ বলাও
যাবে না। ওকে? যে আমি তো কিছু বলতে পারিনি, তাহলে আমি কি বলবো? এটা করা যাবে না। না বলতে পারবে। মনে রাখবো যে আমি নিজের প্রয়োজন, অনুভূতি, মতামত দৃঢ়ভাবে প্রকাশ করব। তবে যেন অন্যের অধিকার ক্ষুণ্ণ না হয়। অন্যের অধিকার ক্ষুণ্ণ না হয় এমনভাবে অন্যের প্রয়োজন, অনুভূতি, মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজের অনুভূতি, প্রয়োজন, মতামত প্রকাশ করব। তবে অনেকে আমার নিজেকে দৃঢ়ভাবে প্রকাশ করা নিয়ে কষ্ট বা রাগ অনুভব করতে পারে। আমি যদি অন্যের অধিকার ক্ষুণ্ণ না করি, অন্যের প্রয়োজন, অনুভূতি, মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকি, তাহলে তার কষ্ট বা রাগ, অনুভূতির দায় বা দোষ আমার না। এ বিষয়ে আমার মন খারাপ হতে পারে। কিন্তু ওই মানুষটির অনুভূতির দায়িত্ব তার নিজের। আমার কথা হলো যে আমি যখন কি হলো দেখো, আমি অন্যের অধিকার ক্ষুণ্ণ করব না। অন্যের প্রয়োজন, অনুভূতি, মতামত এগুলোর প্রতি শ্রদ্ধাশীল রাখবো। তখন যদি তার কষ্ট লাগে ওই ব্যক্তির, তাহলে তো আমাদের করার কিছু নেই। তাহলে এবার দেখো, অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের চর্চা আমার পরিকল্পনা দেখো। আমার দৈনন্দিন জীবনে কোন পরিস্থিতিতে আরো দৃঢ়ভাবে অনুভূতি প্রয়োজনের কথা প্রকাশ করার সুযোগ আছে, নিচের ছকে এমন ৩টি পরিস্থিতির একটা তালিকা করি। যাদের সাথে মনের সাথে যাদের সাথে মনের কথা দৃঢ়ভাবে প্রকাশ করতে হবে সে মানুষদের শনাক্ত করি। তারা হতে পারেন আবার বাবা-মা, ভাই-বোন, যেকোনো আত্মীয়স্বজন, শিক্ষক, বন্ধু, যে কেউ হতে পারে, এলাকার পরিচিত কেউ হতে পারে। তো দৈনন্দিন জীবনে অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের চর্চা। তাহলে আমি কোন ব্যক্তির সাথে কোন পরিস্থিতিতে এই কাজটা করেছি, এটা আমরা জানবো। ওকে? আর তো সেক্ষেত্রে দেখো কি বলছে, যে দৈনন্দিন জীবনে অনুভূতি প্রয়োজনের কথা প্রকাশের চর্চা, তাহলে কোন ব্যক্তির সাথে? আমি লিখছি বাবা-মা। বাবা-মার সাথে কোন পরিস্থিতিতে চর্চা করি এগুলো? যে কোনো গুরুত্বপূর্ণ কিছু কেনার প্রয়োজন হলে ও বাইরে যাওয়ার প্রয়োজন হলে তখন বাবার সাথে যোগাযোগ করি, কথা বলি, নিজের প্রয়োজনের কথা বলি। এরকম বন্ধু কোনো বিপদে পড়লে ও বিদ্যালয়ে কিছু নিতে ভুলে গেলে, বিপদে পড়লে বন্ধুর সাথে যোগাযোগ করি, প্রয়োজনের কথা বলি, কিংবা বিদ্যালয়ে কিছু নিতে ভুলে গেলে তার কাছে বলি। শিক্ষক দেখো শ্রেণীতে কোনো পাঠ না বুঝলে তখন কিন্তু শিক্ষকের সাথে আলোচনা করি। ওকে? তাহলে এই পরিস্থিতিটা এটা তোমরা মনে রাখবা। তো এইভাবে তোমাদেরকে এটা লিখতে হবে। তো সেক্ষেত্রে তাহলে তোমরা কি করবা? এই ছকটা এভাবে পূরণ করে দিবা। এবার কি বলছে দেখো, এবার তালিকা অনুযায়ী ৩টি পরিস্থিতি কিভাবে তাদের সাথে কথা বলবো তার পরিকল্পনা করি। নিচের ছক ব্যবহার করে লিখি। তার মানে এখানে একটা ওরা বিষয়টা দিয়ে দিয়েছে দেখো, যে নমুনা পরিকল্পনা ছক দেখো, অনুভূতি প্রয়োজনের কথা প্রকাশের চর্চা। গল্প ৫ অবলম্বনে এখানে তৈরি করে দিছে ওরা একটা, যে কার সাথে যোগাযোগ? বাবা-মা। ঘটনা যা ঘটেছে কি, যে বাবা যখন হুট করে আমার ঘরের দরজা খুলে ঢুকে পড়ে। অনুভূতিটা কি ছিল? আমি অনেক বিব্রত বোধ করি। কারণ কি? কারণ হলো আমার মনে হয় যে আমার যে মাঝে, মাঝে একা থাকা প্রয়োজন, এটা বাবা পছন্দ করছে না বা বুঝতে পারছে না। চাওয়া কি? আমার আমার জন্য ভালো হয় যদি বাবা ঘরে ঢোকার আগে দরজা টোকা দেয়। তাহলে এভাবে তোমরা এই কাজটা করবা। ওকে? তো শিক্ষার্থীরা দেখো ১১৪ পৃষ্ঠা আমরা এই কাজটা করব। ১১৪ পৃষ্ঠায় ২ টা পরিস্থিতি দেওয়া আছে। এই ২ টা পরিস্থিতি অনুযায়ী আমরা এই ছকটা পূরণ করব।